ওসমানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুরুল মতিন। আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেখানে উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য যেমন রয়েছে, এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত হয়েছেন, সেখানকার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে চাই। ৩ জন সম্মানিত অতিথি রয়েছেন আজকে আমাদের সাথে। আছেন জনাব হাসনাত কাইম, তিনি আমাদের এই অনুষ্ঠানে এর আগে অনেকবার এসেছেন, সংবিধান নিয়ে কথা বলেন, তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী। আছেন ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, তিনি সাধারণ সম্পাদক জি9, এবং আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের 3 জনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই আমরা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে একটা প্রতিবেদন দেখে আলোচনায় আসবো। গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক এই আলোচনা সভা রাজধানীর সিরডাপ মিলনায়তনে। রাজনৈতিক শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন অংশীজনরা বক্তব্য দেন এই সভায়। তারা বলেন, সংবাদ মাধ্যমের প্রতি জনগণের আস্থার ঘাটতি এখনো রয়েছে। 5 আগস্টের পর কিছু পদে বদল এলেও চরিত্রগত পরিবর্তন খুব একটা আসেনি বলে মত দেন বক্তারা। আমরা বলেছি যে সাংবাদিকদের যদি আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করা না যায়, তার মাথার উপরে ছাদ এবং অন্যের ব্যবস্থা যদি না করা যায়, তাহলে সাংবাদিকরা স্বাধীন সাংবাদিকতা করবে না। আমার প্রস্তাব হবে আপনাদেরকে ইন্টেলেকচুয়াল প্রপার্টির মর্যাদা দেওয়া হোক। আপনারা কেন লেবার কোর্টে যাবেন? সভায় অংশ নেওয়া রাজনীতিকরা বলেন, আসন্ন নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার উপর নির্ভর করছে অনেক কিছু। নিজের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য মিডিয়াকে ব্যবহার করা, সেটাও কিন্তু সাংবাদিকদের স্বাধীনতাকে খর্ব করে। সামনে নির্বাচনে আমি মনে করি যে মিডিয়ার মুখোমুখি রাজনীতিবিদদের আমাদের হওয়া উচিত। এটা আপনারা করেন, যে আপনাদের এক্ষেত্রে বক্তব্যকে আমরা শুনতেছি, আপনারা কি করবেন। অতীতে এটা হয়েছে, সামনে আমরা এটা এই ধরনের পুনরাবৃত্তি দেখবো কিনা। শুধুমাত্র প্রতিশ্রুতির বিরাট বড় একটা নহর বইয়ে দিয়ে আমরা যদি আগামী নির্বাচনকে যদি বৈতরণী পার করার একটা পথ হিসেবে ব্যবহার করি, এবং সেখানে যদি সংবাদ কর্মীরা যদি সেই গড্ডলিকায় প্রবাহের একটা অংশ হয়ে যান, তাহলে কিন্তু জনমনের যে আকাঙ্ক্ষা তার প্রতিধ্বনিত হবে না। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও খোলামেলা কথা বলেন সাংবাদিকদের বেতন কাঠামো, সুরক্ষা আইন সহ আমলাতন্ত্রের মারপ্যাচ নিয়ে। কোনো মিডিয়া লাইসেন্সও বাদ দিই নাই, কোনো মিডিয়া বন্ধ করে। আমার সময়ে এবং নাহিদ ইসলামের সময়ে আমাদের এটা ছিল নীতি, যে আমাদের পলিসি ছিল এরকম, আমরা কিছু বন্ধ করবো না। সীমাবদ্ধতাগুলো আছে, এটা তো আমি বাইরে বলতে পারি না। আজকে এই সুবাদে আমি বলে রাখলাম, কারণ আমার তো কালকে নামতে হবে, আমি জানি না আজকেও নামতে হইতে পারে। সো বিষয়টা হচ্ছে এখানে অন্য উপদেষ্টা যেখানে সার্টেন যে 15ই ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন, আমি সার্টেন না যে আমি কতদিন পর্যন্ত থাকবো। ছাত্র উপদেষ্টা হিসেবে থাকছেন নাকি থাকছেন না, এই গুঞ্জন ও মন্ত্রণালয়ের স্থবিরতা নিয়েও মন্তব্য করেন মাহফুজ আলম। গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে, যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। এবং আমি আপনাদেরকে বলি, ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিছে গত 1 মাস। মানে কাজ স্লো হয়ে গেছে। ওনারা চলে যাবেন, আরেকজন আসবেন, ওনার সাথে কাজ করবো আমরা, এবং এটা অনেকগুলো প্রমাণ আছে। শফিকুল ইসলাম, সবুজ চ্যানেল। শুরুতেই ডক্টর সায়ন্ত আপনার কাছে আসতে চাই। এর বাইরেও নানান অভিযোগের মধ্যে রাজনৈতিক দলগুলো সরকারের সাথে সহযোগিতা বন্ধ করে দিচ্ছে, এই কথাগুলো তিনি বলেছেন। এবং অন্য উপদেষ্টাদের নেমে যেতে না হলেও ছাত্র উপদেষ্টাদের সরে যেতে হতে পারে, এই আশঙ্কাগুলোর কথা তিনি বলছিলেন। এর সাথে বাস্তবে আপনি যেভাবে দেখছেন রাজনৈতিক পরিস্থিতি, তার মিল কতটুকু পান, কেন এই কথাগুলো আসলো বলে মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আলোচনায় 2 জন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা থাকলো। আজকে সিরডাপের এই আলোচনা সভাটায় আমি ছিলাম বক্তা হিসেবে। তো মাহফুজ আলমের কথা অনেকটা এন্টারটেইনিং মনে হয়েছে, তার কথা অনেকে হেসেছে, অনেকে মজা পেয়েছে, অনেকে মজা করেছে, মাহফুজ আলমও মজা করেছেন। কিন্তু তার আগে সেখানে পার্টিসিপেন্টস যারা প্রত্যেকেই যে বক্তব্য দিয়েছে, সেখানে গত 1 বছরের বেশি সময়ে এই সরকার সংবাদ মাধ্যম নিয়ে কি করলো সেটা নিয়ে একটা হতাশা ছিল, প্রশ্ন ছিল অনেক। কারণ হচ্ছে রাজনৈতিক দলের সরকার যখন থাকে তখন মিডিয়াকে তারা যেভাবে ব্যবহার করে, অথবা মিডিয়ার বিভিন্ন মালিক বা বিভিন্ন পক্ষ রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য যেভাবে নিজেদেরকে যেরকম অবস্থান তারা নেয়, এইসব নিয়ে তো মানুষের নানান রকমের প্রশ্ন আছে। এই দেশের মানুষের মিডিয়ার প্রতি আস্থার সংকট কেন, সেই সব বিষয়ে আলোচনায় ছিল। কিন্তু এই যে
সংবাদ মাধ্যম নিয়ে যে কমিশন গঠিত হয়েছে, সংস্কার কমিশন, সেটার প্রধান যে কামাল আহমেদ, উনিও ছিলেন এবং উনি খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন যে তারা যে সুপারিশ দিয়েছেন এবং তারা যা চেয়েছেন তার 1% বাস্তবায়ন হয় নাই, অর্থাৎ তাদের যে সুপারিশ তার কিছুই হয়নি। তো এই অবস্থায় কেন থাকলো? এবং তিনি বলছিলেন যে আমাদের এই যে আমাদের যে সুপারিশ সেগুলা স্টেক হোল্ডাররা যাতে দেখতে পারে, কথা বলতে পারে, সেই জন্য অন্তত ওয়েবসাইটে আপ করা যেত, মানুষকে জানানো যেতে পারতো, আলোচনা হতে পারতো, তার কিছুই হয়নি। এরকম অনেক অভিযোগ আসছে। তো মাহফুজ আলম যেটা করেছেন সেটা হলো তার সব কিছুতেই বিষয়টা এরকম ছিল যে তিনি দায়িত্ব নিয়েছেন পরে অন্যদের থেকে, নেওয়ার পরে 1 মাসের উপরে ছিল ছুটি, বিভিন্ন রকমের ছুটি ছাটার দিন, কাজ করার দিন খুব কম পেয়েছেন। তার মধ্যে আবার এই প্রথম দিকে জামায়াত বিএনপি নাকি ভিসিডিসি নেওয়ার জন্য তারা বিভিন্ন কোটা, কে কয়টা নিবে এতটা ভাগবাটোয়ারা নিয়ে তাদের কাছে যেত এবং ওই ভাগবাটোয়ারা অনুযায়ী তারা পদায়ন করেছে। পদায়ন করার পরে তারা অসহযোগিতা করা শুরু করেছে। অর্থাৎ যখন জামায়াত বিএনপির দরকার ছিল ভিসিডিসির নেওয়া, তাদের পক্ষের লোকদের নেওয়া, তখন তাদের কাছে গেছে, তারা দিয়েছে, দেওয়ার পরে আবার তারা অসহযোগিতা শুরু করেছে। সেখানে এই কথাটাও আসছে যে ভিসিডিসি তারা বিএনপি আওয়ামী লীগের কোটা বুঝে তাদেরকে দিল। তো গণঅভ্যুত্থান তো শুধু বিএনপি আওয়ামী লীগ ঘটায়নি, গণঅভ্যুত্থান তো এদেশের সাধারণ ছাত্র জনতা, রাজনৈতিক অরাজনৈতিক সবাই ঘটিয়েছে। শুধু রাজনৈতিক নেতাদের বা দলের পছন্দ মতো তাদের কোটা পূর্ণ করা হলো, তাহলে এদেশের জনগণের কোটাটা কোথায়? জনগণের যে আকাঙ্ক্ষা সেটা কোথায়? তারপর তিনি এও বলছেন যে কোনো সময় তাদের নেমে যেতে হতে পারে, এরকম অনিশ্চয়তা নিয়ে তারা কাজ করেন, যে কালকেই চলে যেতে হতে পারে, এমনকি আজকেও চলে যেতে হতে পারে। তো এই অনিশ্চয়তা নিয়ে 1 বছর ধরে কেন এই অনিশ্চয়তা তাদের মধ্যে কাজ করে তারও কোনো সদুত্তর তিনি দিতে পারেননি বা দেননি। আবার এখন বলছেন যে ছাত্র উপদেষ্টারা তারা 1-1.5 মাস আগে থেকে এরকম কথা উঠলো যে তারা সরে যেতে পারেন, তারপরে আমলারা বা তাদের কাছে যে ফাইল প্রসিড করা সেগুলো স্লো হয়ে গেছে, প্রায় কাজ বন্ধ। কিন্তু মাহফুজ আলমের বিষয়ে এর আগে নানান রকমের বিতর্ক হয়েছে, তিনি নানান গোষ্ঠী, নানান পক্ষের বিরুদ্ধে এবং পক্ষে অবস্থান নিয়ে যেসব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বা মন্ত্রণালয়ের যে কাজ, সেই কাজের বেলায় তার উদাসীনতা তো খুবই সবার আলোচিত বিষয় ছিল। যদি টাইমলি অফিস করে সব কিছুকে টাইমলি প্রসিড করা, গুরুত্বের সঙ্গে কিছু সংস্কার কাজ করা, সেই বিষয়টা তো করেছে, এরকম কোনো নজির দেখা যায়নি। কিন্তু তিনি সেই সুনির্দিষ্ট বিষয়ে না গিয়ে তাদের ব্যর্থতার যে বিষয়টা সেটাকে ডিশোল্ডারিং করেছেন এইভাবে যে রাজনৈতিক শক্তি সহযোগিতা করেনি। রাজনৈতিক শক্তির সহযোগিতার আশায় যদি তারা এখানে বসেন, তাহলে গণঅভ্যুত্থানের পরে এই সরকারে গিয়ে তাদের লাভ হলো কি? আর রাজনৈতিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়লেন কেন তারা? তাদের তো এই জিম্মি হয়ে পড়বার কথা ছিল না। ফলে এখন তাদের ব্যর্থতাটা ঢাকবার জন্য আমার ধারণা অন্য উপদেষ্টারাও অনেকে এই বয়ান দিতে শুরু করবেন, তারা পারেননি রাজনৈতিক শক্তির অসহযোগিতার জন্য, কিন্তু তারা রাজনৈতিক শক্তির সহযোগিতাও তো পেয়েছেন, তারা করেননি। এটা মেনে নেওয়া ভালো। ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই। সামান্থা শারমিন একটা জায়গায় বলছেন যে নির্বাচনের আগে ভয়ঙ্কর প্রকল্পের বিষয়টা ফাঁস হবে, গোপন থাকবে না। এই ভয়ঙ্কর প্রকল্পটা আসলে কিসের কথা তিনি উল্লেখ করছেন? তার একটু বিস্তারিত তিনি বলছেন যে নির্বাচনটা প্রথমত ষড়যন্ত্রমূলক, যেখানে রয়েছে অন্তর্বর্তী সরকার, বিএনপি ও আওয়ামী লীগ এবং সেই সঙ্গে যোগ দিয়েছে জামাত, এর সঙ্গে কোনো রাজনৈতিক ও ইন্টারন্যাশনাল পক্ষ যোগ দিয়েছেন। আপনার জানা আছে নাকি উনি আসলে কিসের কথা বলেছেন? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক যারা আছেন এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আমি সিরিয়াসলি জানি না উনি এটা কখন কোথায় বলেছেন কিংবা কোনো ফেসবুক পোস্টে দিয়েছেন কিনা, আমার এটা আসলে জানা নেই। মানে আপনি কি আমাকে একটু হেল্প করবেন যে কোথায় উনি বলেছেন, ফেসবুক পোস্টে নাকি কোনো মিডিয়াতে, বক্তব্যে?
যুগান্তর এই খবরটা দিয়েছে। আমি সিরিয়াসলি এটা গণমাধ্যমে এটা বলেছে, সম্পর্কে জি। আমার ধারণা নাই, এবং আমি যদি কোনো পত্রিকাতে ইন্টারভিউ দিয়ে থাকেন কিংবা আমার ধারণা এটা উনি ব্যক্তিগতভাবে দিয়েছেন। আমাদের দলের মধ্যে এই বিষয়ে এই ধরনের কোনো বিষয় আলোচনা হয়েছে বলে আমার অন্তত জানা নেই। আমি এরকম ধরেন বিভিন্ন রকম মানে রিউমার তো চলতে থাকে নির্বাচন কিংবা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রিউমার ছড়া এটা একটা খুব কমন ব্যাপার। তো সেইখানে ধরেন উনি দায়িত্বশীল একজন মানুষ, উনি এই ধরনের কথা বলেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা কোনো মিসকোটও হতে পারে, আমি ঠিক শিওর না। তবে আমি মনে করি যে আমি অন্তত এইভাবে মানে উনি যেভাবে দেখেছেন আমি অন্তত এইভাবে দেখছি না। এইরকম পরিস্থিতি অন্তত এখন নাই। এখন পর্যন্ত যথেষ্ট, হ্যাঁ কিছু উত্তেজনা আছে, কিন্তু একটা যথেষ্ট সহনশীল পরিবেশ আছে। গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, যারা শক্তি, সবার মধ্যে এক ধরনের প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু ওই রকম একেবারে প্রতিপক্ষ হয়ে যাওয়া, শত্রু ভাবাপন্ন হয়ে যাওয়া ওইরকম পরিস্থিতি আমার কাছে মনে হয় না। মাহফুজ যে অনিশ্চয়তার কথা বলছেন যে কোনো দিন সরে যেতে হতে পারে ছাত্র উপদেষ্টাদের, সেটার ব্যাপারেও কিছু ধারণা আছে কিনা? না, এটা হতে পারে, এটার ব্যাপারটা হতে পারে। কারণ হচ্ছে যে মানে প্রথমে যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয় তখন তাদেরকে আসলে একটা লেজিটিমেসির জন্য ছাত্র উপদেষ্টাদেরকে এখানে রাখা হয়। তারাও মনে করে যে লেজিটিমেসির জন্য এটা থাকা দরকার। তো এখন তো আসলে এটার আর দরকার নেই। তো কাজ শেষ হয়ে গেলে ধরেন মনে করেন যে মানে আছে না, ছুঁড়ে ফেলে দেওয়ার মতো একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার থাকতে পারে। আমি রাষ্ট্রের এত ভেতরের খবর আমি জানি না, এটা হতে পারে। আর ওই যে উপাচার্য এবং জেলা প্রশাসকদের রাজনৈতিক পছন্দের নিয়োগ দেয়া, এইটা তো আমরা অনেকগুলো জায়গাতে আমরা আসলে খবর পেয়েছি। প্রথমত হচ্ছে যে আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি নিজে বলেছেন, উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অনুরোধ করেছিলেন যে কিছু ভালো লোক দেওয়া হোক। তো আসলে তো উনি তখন, এবং উনিও আবার রেসপন্স না কি করেছিলেন যে ভালো লোক কোথায় পাবো, হ্যাঁ তো যা আছে এর মধ্যে থেকেই চালাতে হবে। তো এরকম কথা আমরা বিভিন্ন সময় শুনেছি যে ধরেন যখন এরকম নিয়োগ, কারণ স্বাভাবিকভাবে ফ্যাসিস্টের সাথে যারা ছিল তাদেরকে তো সরিয়ে দিতে হবে আপনি নতুন প্রেক্ষাপটে। তো তখন ধরেন যখন নিয়োগের প্রশ্ন আসতেছে তখন আসতেছে হচ্ছে এরকম যে ও 15 বছর ধরে নির্যাতিত কিংবা বঞ্চিত, এখন তাকে দেওয়া হোক। নিয়োগ পাওয়ার পরে সে বিএনপি কিংবা জামাত হয়ে যাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যেটা, যে ধরেন সরকার একটা জিনিস, রাষ্ট্র আর একটা জিনিস। হ্যাঁ, আমরা প্রধানত আসলে সরকারকে সমালোচনা করে অভ্যস্ত বাংলাদেশের রাজনীতিতে, রাষ্ট্রের মধ্যে আমরা আসলে কম যাই। কিন্তু এইবার আমাদের সামনে একটা বিরাট সুযোগ এসেছিল রাষ্ট্র নিয়ে অনেক বেশি ইয়ে করার। আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত অবজারভেশন, আমরা হয়তো এটার খুবই কম ব্যবহার করছি। আমরা প্রধানত সরকারকে আসলে দায়ী করার চেষ্টা করেছি, কিন্তু যে সিস্টেম, যে কাঠামোর উপরে সরকারটা চলে, ধরেন তারা তো রয়ে গেছে সেই পুরনো ব্যুরোক্রেসি। যারা ধরেন 15 বছর হয়তোবা কোট আনকোট বঞ্চিত ছিল, কিন্তু তারা লোকটা তো সেই ওই দলীয় লোকরাই, তারাই তো গিয়ে ওইখানে ডিসিএসপিগুলো হয়েছে কিংবা ধরেন সচিবালয় জায়গাগুলো দখল করেছে। এই পুরনো যে রাজনৈতিক দলগুলো যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্র চালিয়েছে, নিজস্ব লোক আছে কোত্থেকে? এনসিপি তো দলই হইলো মাত্র 6 মাস, এতে হওয়ার সুযোগ নেই। এবং এই যে দলীয় লোক আপনার ধরেন রাষ্ট্রের মধ্যে থাকবে কিংবা সিস্টেমের মধ্যে থাকবে, যে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ারই তো আসলে বিরোধিতা করে এনসিপি। সো এনসিপি তো ওইভাবে চায়ও না। জি, ধন্যবাদ। জনাব হাসনাত কাইয়ুম, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এই সময়ে এই প্রসঙ্গগুলোতে যদি কিছু যোগ করার থাকে নিশ্চয়ই করবেন। এর পাশাপাশি জুলাই সনদ নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে যে দূরত্ব এই মুহূর্তে রয়েছে, সেটা সমাধানে গণতন্ত্র মঞ্চ সহ 9টি দল কাজ করছে, আপনাদের দলও আছে তার মধ্যে। আসলে আপনারা কি মধ্যবর্তী সমাধানের কথা ভাবছেন বা সেটা এগোচ্ছে কিনা? অগ্রগতি সামান্যই, কিন্তু আবার ধরেন একটা অগ্রগতি হচ্ছে না এটা বলা যাবে না। আমরা তো আশাবাদী মানে এই অর্থে ধরেন ঐকমত্য কমিশন যেদিন তার মেয়াদ শেষ হয়ে যাবে তার আগের দিনই মূলত আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে উদ্যোগ নিয়ে বসছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। এবং আমাদের মানে অনেয়ার যে আলোচনা হয়, ঐকমত্য কমিশনের সামনে যে আলোচনা হয়, এর বাইরে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলির মধ্যে নিজেদের একটা বোঝাপড়া থাকে যে শেষ পর্যন্ত সে কত দূর পর্যন্ত ছাড় দিতে পারে। মূলত তো এইবারের ব্যাপারটা হচ্ছে কতটা সহযোগিতা করা যাবে, কতটা নিজের দাবি থেকে সরে আসা যাবে, সমস্ত জায়গাটাকে কিভাবে অ্যাকোমোডেট করা যাবে, কারা কতদূর ছাড় দেবে। প্রত্যেক রাজনৈতিক শক্তি মনে করে যে তারা তাদের জায়গা থেকে অনেক ছাড় দিয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে একটা কমন মিনিমামে পৌঁছার জন্য যতদূর ছাড় দরকার সেই জায়গাটা তখন পর্যন্ত পৌঁছা যাচ্ছিল না।
আমরা সেই জন্য প্রথম দিকে মানে এখন বিরোধটা মূলত কি নিয়ে? বিরোধ মূলত পদ্ধতির প্রশ্নে। মূল সনদ নিয়ে মোটামুটি মূল একমত সনদের মধ্যে যেটা আছে, একটা আকাঙ্ক্ষা আছে সবার দিক থেকে, ধরেন অনেকগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট আছে বিএনপির দিক থেকে দেওয়া, অন্যান্য দলের দিক থেকে ধরুন দেওয়া। উচ্চকক্ষে পিয়ার, সেটা এরকম একটা নোট অফ ডিসেন্টের একটা ব্যাপার, যেমন উচ্চকক্ষের ব্যাপারে অনেকেই চাচ্ছেন যে পিয়ারটা হোক, বিএনপির দিক থেকে ধরেন এটার সাথে একমত হয়নি। এখন এইখানে কতদূর ছাড় দিতে পারবে বিএনপি, আমরা কতটা আসলে বুঝাতে পারবো, সেইটা হচ্ছে আসলে এখন চলতেছে। প্রক্রিয়ার ব্যাপারে কার কি প্রস্তাব? প্রক্রিয়ার ব্যাপারে ধরেন বিএনপি তো মনে করে যে প্রথমত তারা মনে করতো যে এটা নেক্সট পার্লামেন্ট অ্যামেন্ড করবে, কিন্তু যখন তাদের সামনে এটা আনা গেল যে আসলে যে সমস্ত বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সেগুলির মধ্যে এরকম অনেক জায়গা আছে যেগুলি হচ্ছে অ্যামেন্ডমেন্টের বিয়ন্ড অ্যামেন্ডমেন্ট, এটা হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে, যেমন মৌলিক কাঠামোতে আঘাত করে, যেমন ধরেন উচ্চকক্ষ। এখন উচ্চকক্ষের ব্যাপারে তো উচ্চকক্ষে পিয়ার হবে কি হবে না সেটা একটা তর্কের জায়গা আছে, কিন্তু উচ্চকক্ষের ব্যাপারে তেমন কোনো তর্ক নাই। তাইলে আপনি ঠিক করেছেন যে বাংলাদেশের সংবিধানে আপনি একটা উচ্চকক্ষ যোগ করবেন, সেটা হলে তো আপনি সাংবিধানিক যে কাঠামো সেটার তো আসলে পাওয়ার স্ট্রাকচার তো চেঞ্জ করে ফেলতেছেন। তাহলে এটা অ্যামেন্ডমেন্ট দিয়ে করলে তো 13th অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্টের কিংবা 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়বেনই আপনি। এটা তো এখানকার ধরেন জুডিশিয়ারির একটা মোটামুটি দীর্ঘ লাইন আছে, সাবকন্টিনেন্ট এগুলির ব্যাপারে ধরেন স্কুলিং রেডি হয়ে আছে। সো সেই জায়গা থেকে বিএনপিকে যখন আমরা আসলে অ্যাপ্রোচ করেছি যে এটার আসলে সাস্টেনেবল একটা পদ্ধতির মধ্যে যাওয়া দরকার, তখন তারা অনেকাংশে বলছে যে তাইলে এটাকে কিভাবে আপনারা লেজিটিমেট করতে পারেন, লিগালি আসলে কোত্থেকে কিভাবে এটাকে আনা যায়, কি পদ্ধতি করা যায়, যদি আপনারা একটা সঠিক গ্রহণযোগ্য একটা সাংবিধানিক পদ্ধতি আপনারা বের করতে পারেন আমরা চেষ্টা করব। তার মানে এরকম রিজিডিটির জায়গাটা তারা ছাড়ছে, এখন হচ্ছে পদ্ধতিটা তাইলে চেষ্টা করার ব্যাপার। জামাতের দিক থেকে হচ্ছে যে একটা মানে জামাতের দিক থেকে তো একটা একটা প্রভিন্সিয়াল কনস্টিটিউশন অর্ডারের একটা ড্রাফট তারা করেছে, সেইটা হচ্ছে অনেক রেডিক্যাল। তারা ধরেন তারা চেয়েছে যেটা যে এইবার যে মানে যেই সমস্ত বিষয়ে একমত হয়েছে ঐকমত্য কমিশন সেগুলি আগেই বাস্তবায়ন হইতে হবে এবং একটা প্রভিন্সিয়াল অর্ডারের ভেতর দিয়ে হইতে হবে, এবং তার জন্যে সেখানে অনেকগুলো কঠোর আইনের ব্যবস্থা তারা আসলে প্রস্তাব করেছে, যেমন নির্বাচন এগুলির বিরুদ্ধে বলা যাবে না, যদি কেউ বলে তাহলে তার নির্বাচনী অধিকার বাতিল করতে হবে, কিংবা যদি এটাকে কেউ আসলে এরপরে চ্যালেঞ্জ করে তাহলে তার সেডিশনের চার্জ আনতে হবে। এরকম অনেক বেশি মানে রেভলিউশনারি বলতে পারবেন কি রেডিক্যাল বলবেন, কিংবা আসলে যেটা ওইখানে যে ভাষায় আলাপ হয়েছে এটা হচ্ছে যে আসলে সুপ্রা কনস্টিটিউশনাল একটা অবস্থান নিয়েছে জামাতে ইসলামী, যেটা লাস্ট মোমেন্টে তাদের এই জায়গাটা নেওয়াটাকে আসলে খুব সহজ স্বাভাবিক কোনো আচরণ মনে হয় নাই, কারণ এটা ছিল একদম লাস্ট ডেটের আগের দিন। তখন এরকম একটা প্রস্তাব তাদের দিক থেকে আসা, জামাতের মতো একটা দীর্ঘ ধরেন তাদের হোমওয়ার্ক কিংবা তাদের যে আসলে থিওরিটিক্যাল বেসিস মনে করা হয়, সেই জায়গা থেকে এটা একটু অবাক হওয়ার মতো ব্যাপার ছিল। বাট এটা নিয়েও তাদের সাথে আলাপ আলোচনা করার স্কোপ এখনও আছে বলে আমরা মনে করি। কিন্তু জামাতের কাছে আমাদের আলাপটা যাওয়ার কথা হচ্ছে, আমরা ভাবতেছি যে এখন পর্যন্ত ধরেন আগামীকাল আমরা বামদের সাথে বসবো, এটা একটা আগামীকাল 7টায় বামদের সাথে, বাম এবং লিবারেলদের সাথে বসা শেষ হইলে আমরা বিএনপি সমমনাদের সাথে বসবো, দেন বিএনপির সাথে, এবং তারপরে আমরা ইসলামিস্টদের সাথে যাব। এই কয়েকদিনের মধ্যে 2-3 তারিখের মধ্যে আমরা এই কাজগুলি করতে যাচ্ছি। আমরা আশা করতেছি যে ধরেন 3-4টে প্রস্তাব আছে, একটা হচ্ছে 106-এর আবারও কাভার নেওয়া যায় কিনা, অ্যাডভাইজারি এই ওপিনিয়ন নেওয়া যায় কিনা, একটা এমনিতে ধরেন একটা লাইন যেমন এনসিপির জায়গা থেকে তারা তো ধরেন মনে করে যে এটা একটা গণপরিষদ হওয়া দরকার, আমরা সংস্কার সভার কথা বলতেছি। ঐকমত্য কমিশন যে ধরেন এক্সপার্ট ওপিনিয়ন যেটা নিয়েছে তারা আসলে একটা গণভোটের কথা বলতেছে এবং সেম ডেটে বলতেছে। সো এইগুলির মধ্যে আসলে সবগুলো জিনিস থেকে আসলে একটা সমন্বয় করার কথাই আসলে আমরা বেশি ভাবতেছি। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি আশা করি। যে দূরত্ব নিয়ে আমরা একটু আগে জনাব হাসনাত কাইমের সাথে কথা বলছিলাম, খুব বেশি তো সময় নেই আসলে নির্বাচন সামনে, এবং নির্বাচনের আগে এই এতদিন ধরে যে আলোচনা হলো তার একটা যৌক্তিক পরিণতি রাজনৈতিক দলগুলো দেখতে চায়। সেখানে বিএনপি আসলে কতটুকু ছাড় দিয়ে আসতে পারে, বা জামাত শেষ মুহূর্তে যে প্রসঙ্গগুলো তুলছে বিশেষ করে পিআর সহ অন্যান্য
বিষয়গুলো যেগুলো তারা সামনে এসেছে এই সংবিধানের ব্যাপারে বিশেষ অধ্যাদেশ জারি সহ, সেগুলোর মাঝামাঝি আসলে সমাধানটা কি হতে পারে? জামায়াতের নির্মকক্ষের পিয়ার নিয়ে যে বিক্ষোভের ডাক দিল, যা করলো, এটা মানে কারো কাছেই পাত্তা পায় নাই, না জনগণের কাছে না অন্য রাজনৈতিক দলগুলোর কাছে। জামায়াতের সঙ্গে সমমনা হিসেবে পরিচিত এবং যারা অনেক বিষয়ে ঐক্যমত্য কমিশনে জামায়াতের সঙ্গে একমত হয়েছে, একসুরে কথা বলেছে, তারাও কিন্তু এইখানে যুগপৎ আন্দোলনে শেষ পর্যন্ত যায়নি। এনসিপি যায়নি, অন্য অনেক দল যারা এবি পার্টি যায়নি, এরকম অনেকেই যায়নি। এখন সেই নিম্নকক্ষের ওইটা একেবারে আলোচনার বাইরে চলে যাবে, এটা দেশের পক্ষে এই মুহূর্তে উপযোগী না, এই ব্যাপারে মোটামুটি সবাই একমত। এবং ধারণা করা হয় যে জামায়াত নিজেও হয়তো মিন করে না যে নিম্নকক্ষে পিয়ারটা তারা চায়, তারা এটা দিয়ে চাপ প্রয়োগ করে উচ্চকক্ষের পিয়ারটা আদায় করতে চায়। মূল ইস্যুটা এখন হচ্ছে সমঝোতার ক্ষেত্রে জুলাই সনদের বাস্তবায়ন কি প্রক্রিয়া হবে এবং কখন হবে, আর হচ্ছে উচ্চকক্ষের পিয়ারটা। আমার ধারণা বিএনপি তো এই আলোচনায় শুরুতে অনেক কিছুতেই দ্বিমত পোষণ করেও আবার পরে একমত হয়েছে, কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিলেও অনেক কিছুতে একমত হয়েছে এবং 84টার মতো বিষয়ে সবাই একমত হয়েছে, এটা একটা বিরাট সাকসেস। এখন মূল যেই দুইটা জায়গায় আছে সেখানে আইনি বাধ্যবাধকতার বিষয় আছে, যে জুলাই সনদ আপনি কতটুকু, বিএনপি তো বলেই দিয়েছে যে যেগুলি সংবিধান সংশোধন বা এইসব বিষয়ে যুক্ত না, সরকার চাইলে অধ্যাদেশের মাধ্যমে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারে এখনই, তো এটা তো বলেছেই তাদের আলোচনায়। আর যেগুলো সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় বা এই সংস্কার যুক্ত, সেইগুলোর ক্ষেত্রে আপনি নিজে করলেই হলো না, সেটা পরবর্তীতে গিয়ে আবার চেঞ্জ হয়ে যেতে পারে বা আদালত এটা নিয়ে প্রশ্ন তোলে কিনা, সেই জন্য বিএনপি ওইটাও তো বলেছে তাহলে এটা নিয়েই আবার সুপ্রিম কোর্টে যাক, তাদের ওপিনিয়ন আনুক কি করা যায়, কি করবে। তার মানে তারা একটা আলোচনার মধ্যে আছে এবং তারা বারবারই বলছে যে হ্যাঁ সময় আছে, লেটস ডিসকাস ইট। এবং আমার মনে হয় শেষ পর্যন্ত এমনও হতে পারে যে উচ্চকক্ষের পিয়ারটা নিয়ে আসলে একটা যে কোনো বিষয়ে উইন উইন দরকার হয়। বিএনপি যদি অনড় থাকে না, উচ্চকক্ষের পিয়ার একেবারে মানবই না, সেই ক্ষেত্রে উচ্চকক্ষই এবার না হতে পারে। আর যদি উচ্চকক্ষ হয় তাহলে পিয়ার মানবেই না এবং অন্যরা যারা চাইলো তারা তাইলে এখানে পরাজিত হিসেবে বিবেচিত হয়। আবার যদি উচ্চকক্ষে পিয়ার হবে তাহলে বিএনপি আবার তার কথা টিকলো না, এরকম একটা আবহ বাজারে চলে যায়। সেই জন্য এরকম স্পর্শকাতর বিষয়গুলোয় সবার জন্যই সম্মানজনক উইন উইন দরকার হয়। সেই বিবেচনায় আমার মনে হয় যে হাসনাত ভাইয়ের আলোচনায় আছে, এমনও আলোচনা আসতে পারে যে পরীক্ষামূলকভাবে যেহেতু উচ্চকক্ষে পিয়ার শুরু হচ্ছে, কোনো পক্ষ চায় কোনো পক্ষ চায় না, সো এবার 50% পিয়ার হবে, 50% ওই নারী সংসদীয় আসনের মতো এরকম আসন প্রাপ্তির ভিত্তিতে হবে। মানে কারা কতটা সংসদীয় আসন পেল তার পার্সেন্টেজ অনুসারে 50% হবে, আর বাকি 50% ভোট প্রাপ্তির যে পিয়ার বলতে যেটা আমরা বুঝাচ্ছি বা বুঝছি সেই অনুসারে হবে। তাহলে উভয়েরই সম্মান রক্ষা হলো, বা পরীক্ষামূলকভাবে পিয়ারটাও উচ্চকক্ষে শুরু হয়ে গেল, আবার উচ্চকক্ষটাও শুরু হলো, সবাই একমত হলো, এরকমভাবে হতে পারে। জামাত যে প্রস্তাব করেছে সনদের বাস্তবায়নের সাংবিধানিক অংশ নিয়ে, সেটার ব্যাপারে বিএনপির আসলে অভিমত কি? বিএনপির অভিমত তো বিএনপি দিয়েছে, যে বললাম যে এক হলো যেখানে আপনার সংবিধান পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট না, সেগুলো তো এই সরকার চাইলে অধ্যাদেশ দিয়ে করতে পারে। আইনটার কথা বলছে যে একটা প্রোক্লামেশন আকারে সেটা করা যেতে পারে, না সেই বিষয়ে বিএনপি তা নাকচ করে দিয়েছে, এটা কোনোভাবেই হবে না, এটা হবে না। দুই হলো গণভোটের যেই কথাটা বলেছে, পরামর্শ এরকম কিছু আসে তাহলে হবে না। সুপ্রিম কোর্টের পরামর্শ আসলে তখন নতুন করে আলোচনা বা বিবেচনায় আসতেই পারে, কারণ সুপ্রিম কোর্ট যদি কোনো এরকম তারা সিদ্ধান্ত দেয় সেই ক্ষেত্রে নতুন বিবেচনার ক্ষেত্র তো তৈরি হয়। আর গণভোটের যে বিষয়টা বলেছে জামায়াত ইসলাম, সেটাও অবাস্তব, এটাও বিএনপি বলে দিয়েছে যে আপনার যদি পিআর নিয়ে শুধু কথা হয়, যে পিআরে হ্যাঁ বা না সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে, কখন হবে, সেটা নিয়ে আপনি গণভোট দিবেন কি করে? গণভোট তো হ্যাঁ বা না। তো যেখানে কোথাও আছে আমি এটা একমত না,
কোথায় আছে হ্যাঁ এটা আমিও চাই কিন্তু এর প্রক্রিয়া নিয়ে একমত না, কোথাও আছে হ্যাঁ আমি এর 3টা ধারায় একমত কিন্তু এই 2টা ধারায় আমি একমত না, তো এর উপর গণভোট হয় কি করে? সুতরাং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এবং সময় নিয়ে গণভোটের কোনো সুযোগই নেই, গণভোটের ফর্মুলায় এটা পড়ে না। ফলে এই প্রস্তাবনাটাই নাকচ হয়ে গেছে সবার কাছ থেকে প্রায়। আর এই পিয়ার নিয়ে যদি গণভোটের প্রশ্ন আসে সেটা একটা হতে পারে, কিন্তু পিয়ার নিয়ে জামায়াত ইসলাম যে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ইতিমধ্যে সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে। কারণ হচ্ছে জামায়াত এবং ধর্মভিত্তিক কয়েকটা দল যারা এই যে যুগপৎ আন্দোলন দিল তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো একটা বিতর্কিত দল, 16 বছর ধরে ফ্যাসিবাদের সঙ্গে ছিল, ইন্ডিয়াপন্থী হিসেবে তারা পরিচিত ছিল। সেই দলটি জামায়াতের সঙ্গে এখন যুগপৎ আন্দোলনে যাচ্ছে এবং সেই আন্দোলনটা কি? বিক্ষোভ। এইদিকে একদিকে আপনার ঐকমত্য কমিশন 1 মাস আলোচনার জন্য সময় বাড়ালো, ওইদিকে তারা গেল বিক্ষোভে। এই কথাটা আমি অনেক জায়গায় বলেছি, বিক্ষোভ শব্দটার ভেতরেই সহিংসতা লুকিয়ে আছে। যেখানে বিক্ষোভ সেখানে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসবে, আর বিক্ষুব্ধ প্রতিক্রিয়া একটা পক্ষের দিক থেকে আসলে তার প্রতিপক্ষ যারা তাদের থেকে পাল্টা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসবে, এবং একই সঙ্গে মাঠে যখন বিপরীতমুখী 2টা শক্তি থেকে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে তখন সেটা স্ট্রিট ভায়োলেন্সের জন্ম দেওয়ার আশঙ্কা তৈরি করে। ফলে জামায়াত ইসলাম যদি জনমত তৈরির জন্য কর্মসূচি দিত তাহলে দিতে পারত লিফলেট বিলি, জনসংযোগ, প্রচারণা, বিক্ষোভের সঙ্গে যায় না। তার মানে তাদের হয় কোনো ব্যাড ইন্টেনশন আছে, একটা এখানে পরিস্থিতি তৈরি করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া অথবা নির্বাচনটা বানচাল করা, তাতে আলটিমেটলি ইন্ডিয়া এবং পতিত ফ্যাসিবাদের আকাঙ্ক্ষারই বাস্তবায়ন হয়। কি মনে করে জামায়াত এবং এই ধর্মাশ্রয়ী ধর্মভিত্তিক দলগুলো ওইদিকে গেল সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। দ্বিতীয় হলো গিয়ে তারা কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা, যেহেতু জামায়াত ইসলামের সঙ্গে একটি দল আছে ফ্যাসিবাদের দোসর এবং ইন্ডিয়াপন্থী বলে পরিচিত, সুতরাং তাদের মাধ্যমে জামায়াতকে মিসগাইড করা হয়েছে কিনা সেই প্রশ্নটিও সামনে এসেছে। ধন্যবাদ। জনাব হাসনাত কাইম, আপনার কাছে ফিরে আসতে চাই, এই প্রসঙ্গে যদি কিছু যোগ করার থাকে করতে পারেন। এর বাইরে খাগড়াছড়িতে এখন পর্যন্ত 3 জন গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একজন পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর থেকে সেখানে আন্দোলন চলছিল, এখন পর্যন্ত খুব বেশি বিস্তারিত জানা যাচ্ছে না। এই ক্ষেত্রে আসলে যা ঘটছে সেটাকে আপনি কিভাবে দেখছেন এবং এই পর্যন্ত আসলে কেন আসলো যে মানুষকে গুলিতে নিহত হতে হচ্ছে? এটা বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং এই সরকারের জন্য, এই সরকারের আমলে এটা লজ্জাজনক। আমরা এই সময়ের মধ্যে যখন আসলে রাজনীতিটা, আমরা 5 আগস্টের পরের যে রাজনীতি, এই রাজনীতির ব্যাপারে একদম প্রায় সবগুলো দল আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন রকম প্রশ্নে ভিন্নমত থাকার পরেও একটা ইনক্লুসিভ, সহযোগিতামূলক, সমস্ত মানুষের বাংলাদেশ বানানোর রাজনীতিটা নিয়ে খুব বেশি বিরোধ নাই। এরকম একটা সময়ের মধ্যে আসলে দেখবেন যে অনেকগুলো অঘটন পাহাড়ের এই ধরেন সংখ্যালঘু মানুষদের উপরে ঘটছে, বমদের ব্যাপারটা, তাদের কারাগারে মৃত্যু হচ্ছে, জামিন হচ্ছে না, এটা নিয়ে এমনিতে এক ধরনের একটা ক্ষোভ এবং এক ধরনের একটা আশঙ্কা ছিলই। যেই ঘটনাটা ঘটলো ধর্ষণ নিয়ে, এইটা তো হচ্ছে যে আসলে আপনার ধর্ষণের বিচার চাইতে হয় কেন, ধর্ষণ ওইখানে ঘটে কেন, আপনার ওইখানে ঘটে কেন, কথাটা আমি বলছি এই জন্যে যে আপনি ওইখানে সেনাবাহিনী মোতায়েন করে রাখছেন। তো আপনার সেনাবাহিনী মোতায়েনের আসলে যৌক্তিকতাটা কি? আপনি সেনাবাহিনী যদি ওইখানে মোতায়েন করে থাকেন তার মানে আপনি ওই জায়গাটাকে মনে করতেছেন বিশেষ সেন্সিটিভ, কোনো না কোনো কারণে কারো না কারো নিরাপত্তার জন্যে সাধারণ প্রক্রিয়ায় আপনি ওইখানে নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না। এরকমের ঘটনা যখন ঘটে যায় তাহলে তাদের দায়িত্বটা কী, কিংবা আসলে ওইখানকার প্রশাসনের দায়িত্ব কী, সরকারের দায়িত্ব কী? সেই জিনিসগুলিকে অ্যাড্রেস না করে আপনার যখন বিক্ষোভ হয় এবং এই বিক্ষোভকে যখন আসলে ফ্যাসিস্ট কায়দায় আসলে দমন করার চেষ্টা করা হয় এবং তার প্রেক্ষিতে যখন আসলে এটাকে আপনার ধরেন এক ধরনের এথনিক একটা মানে ক্রাইসিস আকারে উপস্থাপিত হয় রাষ্ট্রের সামনে, সেটেলার বলেন কিংবা বাঙালি বলেন, তাদের যে ভাষাতেই বলেন, আর আদিবাসী বলেন কি আসলে তাদের জাতিগোষ্ঠী বলেন, ভাষার তর্কটা আমি তুলতেছি না, কিন্তু এই 2টা জাতিগোষ্ঠীর মধ্যে যে আসলে মুখোমুখি অবস্থা হয়, তাইলে আসলে ওইখানে আর্মি রাখার আসলে যৌক্তিকতাটা কী? অন্য যে কোনো জায়গার সাথে আসলে পার্থক্যটা কোথায়? তাইলে
এবং তারপরে যেটা ঘটলো আজকে, আমি ধরেন একটা গুইমারাতে, আমার তো মানে মিডিয়া এটা তো ক্লিয়ার আজকে, যে গুইমারাতে মানে আগুন দেওয়া মানে একদম লঙ্গদৌড় মতো, কিংবা ধরেন আগের যে ঘটনাগুলি আমরা আগে দেখছি একই ঘটনা তো আজকে আবার দেখলাম। এবং শুধুমাত্র একই ঘটনা না, আপনি গুলিবিদ্ধ হয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে হাসপাতালে 3 জনের ডেড বডি আছে, 3 জন আহত আছে, তাদের মধ্যে কয়জন মারা যাবে জানি না। বেসরকারি হিসাবটা এর বাইরে, তারা দাবি করছেন আরও বেশি মারা গেছেন। এই রকমের একটা পরিস্থিতি আসলে ঘটছে এমন একটা সময়ে যখন আপনার এখানকার সরকার এবং প্রধান প্রধান রাজনৈতিক দল জাতিসংঘের আসলে অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাইরে আছে। তো এইটা তো ধরেন ব্যর্থতা বললে এটা একটা মারাত্মক ব্যর্থতা, ষড়যন্ত্র বললে এটা একটা বড় রকমের ষড়যন্ত্র, চক্রান্ত হলে সেটা এরকম। এবং গুলি তো এখানে এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে কেউ দায়িত্ব স্বীকার করেছে এরকম আমি শুনি নাই, কিন্তু সাধারণভাবে অভিযুক্ত হচ্ছে আর্মির বিরুদ্ধে, কারণ আর্মির গুলিতে আদিবাসী কিংবা আসলে মারমা জনগোষ্ঠীর মানুষ মারা গেছে, এরকমটাই হচ্ছে তাদের দিক থেকে অভিযোগ। এখন এই জায়গাগুলি তদন্ত হওয়ার আগ পর্যন্ত আমরা ধরেন, এখন তো আরেকটা মুশকিল হয়েছে যে ধরেন একটা রাজনৈতিক অবস্থানে থেকে এই সমস্ত এই যে সোশ্যাল মিডিয়ার উপর তো আর কোনো নির্ভর করা যাচ্ছে না। ওইখানে এআই দিয়ে কি বানানো হচ্ছে, অন্যেরা আসলে গুজব রটানোর জন্য কি করতেছে সেটা বলা যাচ্ছে না। আবার ধরেন পরস্পর বিরোধী সংবাদ যেগুলি আসছে এর বাইরে একদম সিলেক্টেড যদ্দূর নেওয়া যায় সেটা সরকারি সূত্রে প্রথম আলোর মতো মাধ্যম কিংবা আপনারা যেটা বলছেন সেখানেও দেখা যায় যে 3 জন মারা গেছে এবং তাদের লাশ পড়ে আছে। এইটা তো ধরেন একটা ধর্ষণের ঘটনা থেকে কোনোভাবেই একটা দায়িত্বশীল প্রশাসন থাকলে ওই পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। আপনি ধর্ষণের বিচার চাইতে পারবেন না মানুষ, আর বিচার চাইতে হবে কেন? এই ঘটনা ঘটে কেন? ধর্ষণের ঘটনা ঘটার পরে মানুষকে রাস্তায় নামতে হয় কেন? কেন আপনি অ্যাসিওর করতে পারেন, কেন আপনি গ্রেফতার করতে পারেন না? কেন আপনি আসলে আপনি যাদের গ্রেফতার করবেন তাদেরকে রক্ষা করতে যান? এই ঘটনাগুলি ঘটে কেন? একটা জনগোষ্ঠী কেন আসলে এই ধারণা নেয় যে আপনার বিরুদ্ধে বিচার চেয়ে বিচার পাওয়া যাবে না, মিছিল করতে হবে, সমাবেশ করতে হবে? এই যে মনস্তত্ত্ব, এই যে পরিস্থিতি, এটা থেকে বেরিয়ে আসবে বলে না বাংলাদেশ এত বড় অভ্যুত্থান করেছে। তো এই অভ্যুত্থানের পরের বাংলাদেশকে যারা আসলে আগের খুন খারাপির সাথে মিলাইতে চাইবে তারা আসলে পার্থক্যটা কোথায় পাবে? জি, ধন্যবাদ। জনাব ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই। আমাদের পুরনো রাজনীতির ধারার একটা বড় অংশ ছিল বোধহয় পাহাড়ে যা হচ্ছে সে ব্যাপারে এক ধরনের নীরবতা পালন করা। এনসিপি কি সেই ধারা থেকে বেরিয়ে আসতে পেরেছে বা পারবে? বাংলাদেশ আসলে মানে নতুনভাবে বাংলাদেশে অনেক কিছুই যা আমরা প্রত্যাশা করছি সেগুলো আমরা শুরু করতে পারিনি। তো সব কিছু শুরু করতে না পারলে অনেক কিছু আপনি চাইলেও করা কঠিন। মানে ধরেন এই যে খাগড়াছড়ির যে ঘটনাটা, এইখানে আমরা প্রপারলি ইনফরমেশন পাচ্ছি না, এখানে কি হচ্ছে আমরা কেউ আসলে খুব ক্লিয়ার না, যার কারণে যখন যে ইনফরমেশন না থাকে তখন প্রচুর মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আসতে থাকে। তো খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটেছে, মানে ইনফরমেশন ক্ষেত্রে আমরা ঢাকা থেকে ঠিক বুঝতে পারতেছি না ঘটনাটা কি ঘটতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন ওইখানে আমি যত 3 জনের মৃত্যুর ব্যাপার তো হ্যাঁ এটা নিশ্চিত। আমি যতদূর জানি যে সম্ভবত গত মঙ্গলবারের ঘটনাটা, ধর্ষণের ঘটনাটা গত মঙ্গলবারে, আজকের রোববার, এবং পরদিন সকালেই সম্ভবত মূল যে সন্দেহভাজন তাকে গ্রেফতার করা হয়েছে, আমি এতটুকু জানি। কিন্তু আজকে এসে কেন এইরকম পরিস্থিতি তৈরি হলো, এই মাঝখানে আসলে কি কি ঘটেছে এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হওয়া যাচ্ছে না। এটা আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। প্রচুর ধরেন মানে ভুয়া ছবি, ভুয়া ভিডিও, মানে একটা ধরেন আসামের কোনো একটা বিক্ষোভের ভিডিও এখানে হয়তোবা এডিট করে ছড়ানো হচ্ছে যে এরা আসলে সেপারিস্ট। আবার ধরেন ইন্দোনেশিয়ার একটা মসজিদ পোড়ানো কিংবা ওই ধরনের কোনো একটা ঘটনা এখানে ছড়ানো হচ্ছে যে এটা ওইখানে পোড়াই দেওয়া হয়েছে। এই ধরনের ফেসবুক আজকে আমি সারাদিন খেয়াল করছি যে প্রচুর এই ধরনের মিস ইনফরমেশন আসছে। এবং বেশ আপাত দৃষ্টিতে আমি যাদেরকে ধরেন, আমিও বেশ অবাক হয়েছি, আপাত দৃষ্টিতে যাদেরকে কিছুটা দায়িত্বশীল মনে হইতো আমার, দেখছি তারাও দুই দিক থেকেই, মানে এখানে প্রবলেমটা হয় যে আমরা খুব দ্রুত আসলে একটা পক্ষ নিয়ে ফেলি। তো এই দুই দিক থেকেই আসলে এই ইনফরমেশনগুলো ছড়ানো হয়েছে দায়িত্বশীলতার পরিচয়ে। আসলে ফেসবুক যারা করেন তারাও আমার কাছে মনে হয়নি, আর মিডিয়া তো প্রায় বলা চলে ব্ল্যাকআউট ছিল। তো এইরকম জায়গাতে আসলে অবস্থান নেওয়াটা ধরেন প্রথমত খুব কঠিন। আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক, আপনি এই মুহূর্তে বলতে পারেন যে আমরা খুব পরিষ্কার অবস্থান নেইনি। আবার এটাও সত্য যে ধরেন পুরনো এস্টাবলিশমেন্টের মধ্যে যারা ধরেন এনসিপিকে টার্গেট করেছে
এর ভিতরে প্রধানত আসলে আর্মি টার্গেট করেছে। এখন যেখানে আপনার কাছে প্রপার ইনফরমেশন নাই সেইখানে আসলে আর্মির পক্ষে বিপক্ষে কোনো একটা জায়গাতেই ধরেন আপনি পজিশন নিতে গেলে হয়তো এমন হতে পারে যে আপনি না বুঝেই কারো একটা পক্ষে নিয়ে নিলেন, এরকম রিস্ক আছে। কিন্তু খাগড়াছড়ি জেলায় কি আপনাদের নিজস্ব সংগঠন নেই, তারা বলতে পারছেন না? তাদের অবস্থা যেটা সংগঠনের অবস্থা খুবই ছোট প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আজকে সারাদিনে যাদের সাথে যোগাযোগ করতে পেরেছি তারা প্রচণ্ড রকম ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছে এবং ওইখানে নেট নাই, কারেন্ট নাই, সো তারাও প্রপার কমিউনিকেশন করতে পারছে না। আমাদের একজন কেন্দ্রীয় নেত্রী উনি আমাদের একটা গ্রুপে অভিযোগ করেছেন, আমি জানি না উনি এখন কী অবস্থায় আছেন, যে উনি ওনার বাড়ি থেকে সরে অন্য কোথাও আছেন এবং ওনার বাড়িতে কয়েকবার এক বা একাধিক সশস্ত্র গ্রুপ আসলে তাকে খুঁজতে গিয়েছে। তো এখন এই ধরনের পরিস্থিতি আসলে কারা টার্গেট করতেছে, এর ভেতরে কোনো স্যাবোটাজ হচ্ছে কিনা, ফ্যাসিস্টদের কোনো এখানে ঢুকতেছে কিনা, এই বিষয়গুলো আসলে আমরা ক্লিয়ার হতে পারতেছি না। সো এই জায়গাটাতে আসলে অবস্থান নেওয়াটা খুব কঠিন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যতদূর জানি খাগড়াছড়ির পরিস্থিতি অন্য দুইটা পার্বত্য জেলার থেকে একটু ডিফারেন্ট। মানে খাগড়াছড়িতে সম্ভবত একটু সমতল ভূমি বেশি, আমি যাইনি কখনো খাগড়াছড়িতে, কিন্তু আমি এরকম ইনফরমেশন পেয়েছি। তো সেখানে স্বাভাবিকভাবে একটু বাঙালি জনগোষ্ঠীর সংখ্যাও সম্ভবত সর্বশেষ জরিপ অনুযায়ী বেশি। তো ওইখানে পরিস্থিতিটা একটু ডিফারেন্ট। এখন এইখানে যেটা হয়েছে যে এই পুরো অঞ্চলটাকে কেন্দ্র করে দেশি বিদেশি বিভিন্ন শক্তির কিন্তু একটা মহড়া এখানে আছে, আমরা এই জিনিসগুলো জানি। তো এইটা আসলে এনসিপির মতো একটা ছোট মানে নতুন দলের পক্ষে এই বিষয়কে আসলে ডিল করা একটু ডিফিকাল্ট। আপনি খেয়াল করে দেখেন পুরনো অনেক রাজনৈতিক দলই এই বিষয়গুলোকে ডিল করতে পারতেছে না। কিন্তু প্রধানত যে জায়গাটা সেটা হচ্ছে যে যেটা বলা দরকার সেটা হচ্ছে কাইম ভাই বললেন এটা খুব ভালোভাবেই, যে গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে নাগরিক মারা যাবে এইটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা যে ঘটনাই ঘটুক, আমরা মনে করি যে কোনো পরিস্থিতিতেই রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ইভেন রাষ্ট্রীয় বাহিনী প্রত্যেকেরই আসলে একটা আলাপ আলোচনার ভিত্তিতে এইগুলোকে সেটেল করার পরিস্থিতি আছে। ব্যাপারটা হচ্ছে ওইখানে যে মঙ্গলবারে ঘটনাটা ঘটেছে, বুধবারে মূল সন্দেহভাজন গ্রেফতার হয়েছে, তারপরে এত বড় ঘটনা কেন ঘটলো, ওইখানে গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রীয় অন্যান্য কর্তৃপক্ষ তারা কি করতেছিল, তারা আসলে এই বিষয়টাকে আগেই মিনিমাইজ কেন করতে পারলো না, এই জায়গাটা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ডক্টর সায়ন্ত। বিএনপি তো অনেক বড় সংগঠন, তাদের প্রত্যেকটা জেলায় মাঠ পর্যায়ে বড় সংগঠন রয়েছে। এই ধরনের ঘটনাগুলোতে যখন আসলে পাহাড়ে জাতিগত এক ধরনের বিভেদ তৈরি হয় বা তৈরি করা হয়, যেটা অভিযোগ একটু আগে জনাব হাসনাত কায়েম করছিলেন, বিএনপি আসলে দল হিসেবে সেখানে কিছু করতে পারে কিনা, করণীয় আছে কিনা, এবং এই গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে যেখানে গুলিতে 3 জন নিহত হয় কিভাবে হয়েছেন সে তো এখনো জানা যাচ্ছে না, সেটার ব্যাপারে আসলে বিএনপির কোনো অবস্থান থাকতে পারে কিনা? ডেফিনেটলি থাকতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তার সামর্থ্য অনুযায়ী অবস্থান রাখতে হবে কেন দেখেন, এইখানে ঘুরে ফিরে কিন্তু শেষ বিচারে গিয়ে সিচুয়েশনটা দাঁড়ায় যে পাহাড়ি বাঙালি এবং আদিবাসীর মধ্যে কনফ্লিক্ট তৈরি হওয়া। একজন কিশোরী ধর্ষিত হয়েছে, সে পাহাড়ি না আদিবাসী না বাঙালি সেটা তো মুখ্য না, সে যে কারো সন্তান হতে পারত। সুতরাং সে ধর্ষিত হয়েছে, এটার বিচার পেতে হবে, বিচার করতে হবে। দ্বিতীয় হলো বিচার, আমাদের এইখানে যেহেতু এমনি বিচারটা হয় না বলে একটা কালচার এখানে গেঁথে আছে আমাদের মধ্যে, ফলে একজনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পরেও মনে করছে এটা আইওয়াশ হতে পারে, অথবা আরও প্রকৃত অপরাধীদের হয়তো গণধর্ষণের না ধরা হতে পারে। সুতরাং একটা প্রতিবাদ হওয়া দরকার। সেই ক্ষেত্রে কেউ প্রতিবাদ করলো, সেই প্রতিবাদটাকে কেন্দ্র করে দেখেন ওইখানে যে সিমটমগুলি তো খুব ভালো মনে হচ্ছে না, যতটুকু জানা যায় একটা বাজার দোকানপাট পুড়িয়ে দেওয়া হলো এবং সেই দোকানপাটের মালিক মোস্টলি ওইখানকার আদিবাসীরা, বাঙালিদের না কিন্তু। ফলে এইটা একটা ভিন্ন দিকে একটা ডাইমেনশন তৈরি করলো। 6 জন গুলিবিদ্ধ হয়েছে, 3 জন নিহত হয়েছে। এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমগুলো বা কোনো সোর্স বের করতে পারছে না যে এইটা কি আন্দোলনকারী এবং সেনাবাহিনী বা পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কোনো সংঘর্ষ হয়েছে সেখানে নিহত হয়েছে, নাকি এটা আন্দোলনকারীদের মধ্যে সিভিল ড্রেসে বা অন্য কোনো পক্ষ থেকে গুলি করে এদের নিহত করা হলো, খুন করা হলো, সেটাও কিন্তু কোনো পক্ষ থেকে জানা যাচ্ছে না। ফলে একটা ধোঁয়াশা। ফলে ওইখানে পাহাড়কে কেন্দ্র করে
যেই রকম নানান রকমের ষড়যন্ত্র চলে এবং এখানে পাহাড়ি বা আদিবাসী এবং বাঙালিদের মধ্যে যদি একটা কনফ্লিক্ট লাগিয়ে দেওয়া যায়, সেটার ঢেউ সারা দেশে লাগে। এইটাকে কেন্দ্র করে বাইরের বিভিন্ন শক্তি এইখানে নজরদারি বাড়ায়। ফলে এর মধ্যে কতখানি ষড়যন্ত্র আছে, কতখানি উদ্দেশ্যমূলক আছে, কতখানি সরকারের ইনভলভমেন্ট আছে সেটা আমরা জানি না। রাজনৈতিক দলগুলোর উচিত হবে ন্যায্যতার প্রশ্নে মানুষ হিসেবে কেউ যদি, যারা ভিকটিম হচ্ছে সে কোন ধর্মের, কোন গোত্রের, বাঙালি নাকি আদিবাসী, এটা বিবেচনায় না নিয়ে ভিকটিমের পক্ষে দাঁড়ানো। এটা হলো প্রথম শর্ত যে কোনো রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কাজে উচিত। সরকারের উচিত হচ্ছে ভিকটিমের যে অপরাধী সে যাতে শাস্তির আওতায় আসে সেটা করা। এখন সরকারের এখানে ব্যর্থতাটা হচ্ছে, পাহাড়ে এরকম ঘটনা আজকে নতুন না, আগেও হয়েছে। তাদের গোয়েন্দা তৎপরতা ওইখানে তো সমতল থেকে আরও বেশি থাকা দরকার, আরও চৌকস গোয়েন্দা ওইখানে থাকা দরকার। তাহলে এরকম একটা ঘটনা ঘটলো, সেখানে তাৎক্ষণিকভাবে যদি ওই দলবদ্ধ ধর্ষণ যারা করলো তাদের আরও একাধিক ব্যক্তিকে ধরতে পারতো, গোয়েন্দা রিপোর্টে সেটা আশা করা উচিত যে কারা করেছে, সেটা ব্যর্থতা দেখালো। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে এইটাকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী সুবিধা আদায় করার জন্য, বাংলাদেশে অরাজকতা তৈরির জন্য ইন্ধন যোগাচ্ছে কিনা বা এইরকমভাবে খুনোখুনি করাচ্ছে কিনা সেই তথ্য তাদের কাছে থাকা কোনো কথা। তাহলে সেই অনুসারে ব্যবস্থা কেন নিল না? ফলে সরকারের ব্যর্থতা আছে, রাজনৈতিক দলগুলোর আরও প্রোঅ্যাক্টিভ হওয়ার যে দরকার ছিল সেখানেও নিশ্চয়ই রাজনৈতিক শক্তিগুলোর ব্যর্থতা আছে, এবং এইখানে পাহাড়ি আদিবাসী এবং বাঙালিদের মধ্যে যে আলাদা মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব জিয়ে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে, সেটা সামগ্রিকভাবে এই দেশের ব্যর্থতা। জি, ধন্যবাদ। জনাব হাসান কাইম, এই যে পাহাড়ের যে কোনো ধরনের অস্থিরতাকেই জাতীয় নিরাপত্তা বা আঞ্চলিক ষড়যন্ত্রের বিষয়গুলো যে সাথে জুড়ে দেয়া হয়, সেটার আসলে বাস্তবিক কারণ আপনি কতটুকু দেখেন? এটা খুবই একটা প্রাচীন মনস্তত্ত্ব, আসলে এক ধরনের আমাদের এখানে ধরেন 50 বছর অন্তত এই একই মনস্তত্ত্বের মধ্যে আছে। এইবার ধরেন আমি একটা অন্য জায়গা থেকে দেখেন, তাহলে আপনি জিনিসটা সহজে বুঝবেন। এইবার আমরা নির্বাচন কমিশনে দল নিবন্ধনের একটা মামলা করেছিলাম, রিট করেছিলাম। সেখানে আমাদের একটা গ্রাউন্ড ছিল যে দল নিবন্ধনের জন্য যে আইনটা করা হয়েছে, এই আইনটাতে 100 উপজেলায় আপনার কমিটি থাকতে হবে একটা দলের। আমরা এখানে রিটে বললাম যে আপনার দেশে আঞ্চলিক দল করার কোনো ব্যবস্থা রাখেন নাই। পাহাড়ি জনগোষ্ঠী 30টা উপজেলার মধ্যে তার জীবন জীবিকা সীমাবদ্ধ। তার মানে আপনি পলিটিক্যাল রাইটের কথাটা যখন আপনি তুলছেন, পলিটিক্যাল পার্টির কথা যখন আপনি ভাবছেন, তখন আপনি এই পাহাড়ি জনগোষ্ঠীকে আপনি কিন্তু পলিটিক্যাল এরিনা থেকে আউট করে দিচ্ছেন। আপনি তাকে ভাবছেন না যে তার জন্যে সে পলিটিক্স করবে, তার এক ধরনের পলিটিক্যাল স্বীকৃতি কিংবা পলিটিক্যাল ফাইট করার জন্য তার পার্টি রেজিস্ট্রেশন করার একটা ব্যবস্থা থাকতে হবে। আমি কথাটা তুলছি এই জন্যে যে রাজনীতিতে, রাষ্ট্রে এই জনগোষ্ঠীকে আপনার নিজের রাজনৈতিক নাগরিক হিসেবে ভাবার, তার কতগুলি সিভিল রাইট আছে, সেইগুলিকে আসলে তার এক্সারসাইজ করার জন্যে আপনি তার কি পদ্ধতি আপনি দিয়েছেন, তার সাথে আপনি ডিল করার, আসলে তার সিভিল রাইট নিয়ে সে কীভাবে কথা বলবে এটার কোনো ব্যবস্থা রেখেছেন? আপনি না রেখে তাকে দমন করে তার উপরে ধরেন অন্যদের চাপিয়ে দিয়ে তার সংস্কৃতি, তার জীবন জীবিকা এটাকে আসলে গ্রাস করে তারপরে আপনি তাকে বলছেন যে সে হচ্ছে আসলে যেহেতু ভিন্ন জাতের, তার ভাষা ভিন্ন, তার সংস্কৃতি ভিন্ন, অতএব সে এখান থেকে আসলে আলাদা হয়ে যেতে চাচ্ছে, অথবা তার যে কোনো আচরণই আপনার মনে হচ্ছে সে আলাদা। কিন্তু এই যে আপনি ধরেন যেটা বলছিলেন যে এইবারের কথা আমি কেন বলছি, এইবারের কথা আপনি বলছেন যে এই যে রাষ্ট্রের ভাবনা, এই পুরনো ভাবনা থেকে তো আপনি কি ইনক্লুসিভ রাষ্ট্রে আসবেন বলে অভ্যুত্থান করেছেন, এই ফেসিস্ট কাঠামোর বাইরে আসতে চেয়েছেন, এই জাতিগত বাঙালি উগ্র জাতীয়তাবাদ থেকে আপনি রাষ্ট্রকে একটা সকলের রাষ্ট্র বানাবেন বলে এই আমাদের তরুণরা এত বড় সংগ্রামটা করেছে, লড়াইটা করেছে। এরপরে আপনি কি করছেন? এরপরে যেটা করছেন, আপনি যেটা বলছেন যে ধরেন আমরা যেটা দেখলাম যে আসলে এই ঘটনাটাই যদি আসেন, তাইলে এই ঘটনা এখন পর্যন্ত মারা গেল কারা? 3 জন আদিবাসী। গ্রাম পড়ল কাদের? আদিবাসীদের। ধর্ষিত হলো কে? আদিবাসী। তারপরে আপনি তাকে বলবেন যে সে সেপারেটিস্ট, সে আসলে আলাদা হতে চায়, সে একটা ষড়যন্ত্র করে। এই অভিযোগ হচ্ছে ওই যে এটা এরকম যে আপনি যাকে ব্যাড নেম দেবেন আর কি, আপনি যাকে কিছু একটা করবেন, ক্ষতি করবেন, তাকে আপনি বলবেন
কুকুরটা মারার আগে আপনি বলবেন যে কুকুরটা পাগল হয়ে গেছে, তো পাগলা কুকুর এই জন্য মেরে ফেলতে হবে। এর বাইরে আপনাকে তো, যদি এটা লজিক্যাল হয়, আপনাকে তো এটা প্রমাণ করতে হবে যে আপনি তার সমস্ত সিভিল রাইটস এনশিওর করার পরে সে আসলে আপনার কাঠামোর মধ্যে থাকতে চায় না। জি, ধন্যবাদ। জনাব হক, যদি আর কিছু যোগ করার থাকে। না, এই বিষয়ে আর তেমন মানে ইয়ে না, মানে যোগ করার, কাইম ভাই সবটা প্রায় বলে দিছে, যোগ করার আসলে কিছু না। আমাদেরকে, আমি মনে করি যে এই ইস্যুটাকে আলাদাভাবে যে নজর দিয়ে দেখা দরকার ছিল, এইটা কখনোই গত 50 বছরে করা হয়নি। এবং এইবার গণ অভ্যুত্থানের সরকার, আমরা আশা করেছিলাম যে বিশেষ বিশেষ যে ইস্যুগুলো সেগুলোকে তারা আলাদাভাবে দেখবে, কিন্তু তারা তো বেসিক কাজগুলোর ভেতরেই আসলে তাদের যেরকম ব্যর্থতা, এটাকে তারা খুব ভালোভাবে দেখতে পারার কোনো কারণ নাই, যুক্তিসঙ্গত কারণ নেই। তবে আমি যেটা মনে করি, সায়ন্ত ভাই যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমতের জায়গা এখনো, মানে এই জায়গাটাতে আসা দরকার, যে এই ইস্যুটাকে সকল রাজনৈতিক দল, মানে আমরা ধরেন রাজনীতি করব, প্রতিদ্বন্দ্বিতা করব, প্রতিযোগিতা করব, এক এক রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, এগুলো ঠিক আছে, কিন্তু কিছু জায়গাতে আসলে কমন গ্রাউন্ড থাকা দরকার, কিছু ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাতে কমন গ্রাউন্ড থাকা দরকার। সেই জায়গা থেকে পাহাড় ইস্যুতে আসলে সকল রাজনৈতিক দলের একটা কমন জায়গাতে আসা দরকার, যে কিভাবে আমরা ইস্যুটাকে সেটেল করবো, যে এই ধরনের ঘটনা প্রতিদিন যাতে ঘটতে না থাকে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাদের। সবচেয়ে বড় কথা, দুর্বলের পক্ষে যারা দাঁড়াবে না তারা কিসের রাজনৈতিক দল? নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।